সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক, হাতিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম। তো আজকের আমাদের এই অনলাইন ক্লাসের ক্লাসটি হবে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, যা হলো বস্তুর উপর তাপের প্রভাব। যেহেতু আমরা পুরো অংশটা শেষ করতে পারবো না আজকে, পুরো অধ্যায়টা, সেজন্য আমরা পড়বো পর্ব একের মধ্যে আমরা আছে তাপ ও তাপমাত্রা, অভ্যন্তরীণ গতি, পদার্থের তাপমাত্রা, তাপমাত্রিক ধর্ম, পদার্থের তাপীয় প্রসারণ। এই জায়গাটা থেকে আমরা কি জিনিসগুলো শিখতে পারবো? তাপমাত্রা, তাপ ও তাপমাত্রা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ তাপ কি এবং তাপমাত্রা কি সেটা জানতে পারবো। পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করতে পারবো, যে কোন অবস্থান থেকে তাপমাত্রাটা কোন দিকে গমন করবে সেটুকু। ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো। সাধারণত আমরা দেখা গেছে যে বরফের তাপমাত্রা নির্ণয়ের সময়, সেই সময় আমরা নিজেদের দেয় যে তাপমাত্রা নির্ণয় করি, সেই থার্মোমিটারটি ব্যবহার করি না, তখন অন্য থার্মোমিটার ব্যবহার করি। এখানে তিন ধরনের দেওয়া আছে, একটা হলো ফারেনহাইট, আর হলো সেলসিয়াস এবং কেলভিন স্কেলের। এর মধ্যে তিনটার মধ্যে সম্পর্ক। তারপর বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সাপেক্ষে তাপমাত্রা কিভাবে বৃদ্ধি পায়, পদার্থের তাপীয় প্রসারণ, তাপমাত্রার ফলে পদার্থ কিভাবে প্রসারিত হয় সেটুকু জানতে পারবো। কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রসারণ ব্যাখ্যা করতে পারবো। এই আয়তন, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণের মধ্যে যে গাণিতিক সমস্যা আছে এবং ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা জানতে পারবো, গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তো আজকে আমাদের প্রথম যে শব্দটা, এটা হলো তাপ। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। বলছি তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তো সেখানে আমাদের এই তাপমাত্রার একক দেওয়া আছে, তাপের একক হলো জুল। কিন্তু দেখা যাচ্ছে যে পুষ্টিবিজ্ঞানীদের মধ্যে সেখানে তার মতভেদ আছে, সেখানে দেওয়া আছে ক্যালোরি। তো আজকে আমরা সেই জুল নিয়ে সাধারণত কাজ করব। যেহেতু পুষ্টিবিজ্ঞানীদের মতে তারা ক্যালোরি দিয়ে দেওয়া হয়েছে, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 4.2 জুল, যা এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি। আর তাপমাত্রা, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। এখানে তাপ এবং তাপমাত্রা, অর্থাৎ একটা বস্তু যখন আমরা কি করি, উত্তপ্ত করি, তখন তার যে অবস্থা সেটা আমরা জানতেছি তাপমাত্রার মাধ্যমে। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়, আর তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। এরপর আছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। আমরা জানি যে কোনো পদার্থে তার নির্ধারিত কি আছে, একটা তাপমাত্রা আছে, এবং সেটা দেখা গেছে যে পানি যে ধরনের অধিক স্থান থেকে কম স্থানের দিকে প্রবাহিত হয়, ঠিক তদ্রূপ তাপমাত্রাও এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। যখন আমরা একটা গ্লাসে পানি নিব, তখন দেখা যাবে যে ওই গ্লাসের পানির যে তাপমাত্রা, আর একটা আলবিনকে যখন উত্তপ্ত করব, তখন দেখা যাবে যে সেই আলবিনের তাপমাত্রা গ্লাসের পানির তাপমাত্রার চেয়ে বেশি। যখন আমরা আলবিনটাকে কী করব, গ্লাসের পানির মধ্যে ঢুকবো, আস্তে আস্তে দেখা যাবে যে আলবিনটা তাপমাত্রা হারাবে, কিন্তু গ্লাসের যে পানিটা আছে সে তাপমাত্রা গ্রহণ করবে। তার মানে ওই আলবিনের যে অভ্যন্তরীণ তাপমাত্রাটা ছিল সেটা সাধারণত গ্লাসের তাপমাত্রার মধ্যে যাবে। তো এরপর আসো যে আমরা এখানে ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল, তো সেই তিনটার মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটার সূত্রটা প্রথম তোমরা খাতার লিপিবদ্ধ করে নাও। যেখানে আছে P, C - 0
আছে 100 মাইনাস 0। এরপর আছে জি জি মাইনাস 273। আগে ছিল 273, এখন বর্তমানে যেহেতু উষ্ণতা পরিবর্তন হতেছে তো সেহেতু এখানে শুধুমাত্র 0.15 আনা আছে। আর নিচে যে 373 মাইনাস 273.15 সমান আমরা দেখতে পাচ্ছি যে 2 মাইনাস 32 বাই 2 মাইনাস 32। এই সম্পর্কটা দেখে আমরা কি করতে পারবো, বাই করতে পারবো। এখানে হলো সেলসিয়াস স্কেল আর এই জায়গাটা হলো ফারেনহাইট স্কেল আর এই জায়গাটা হলো আমার কেলভিন স্কেল। এখন যে কোনো একটা পার্ট দেওয়া থাকো আমি অপরটার পার্ট বের করতে পারবো। এখানে তিনটা অংশ আছে 1 2 3। তো তিনটার মধ্যে সাধারণত যে কোনো একটা দুইটা দেওয়া একটা দেওয়া থাকবে অপরটা বাইর করার জন্য। তো আমরা যে ধরনের সমাধান করছিলাম দেখো এখানে 4/x = y/2 বা যে মানে দেওয়া ছিল আমরা এভাবে করছি। যখন আমরা আর্গুমেন্ট করতেছি তখন দেখা গেছে যে পরবর্তী সমস্যা সমাধান করতে পারি। এখানেও ঠিক একই অবস্থা। দেখা যাবে যে ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, তোমাকে বলতে যে কেলভিন স্কেলে তাপমাত্রাটা বের করতে। যেহেতু এখানে তিনটা অবস্থান আমরা বলছি কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটা অবস্থান থেকে আমাদেরকে কি করতে হবে, তাপমাত্রা নির্ধারণ করতে হবে। এই জন্য আমাদের এই সূত্রটা সবচেয়ে প্রযোজ্য। এরপর আছে বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সাপেক্ষে তাপমাত্রা বৃদ্ধি পাবে। কারণ বস্তুর যখন তাপমাত্রা অভ্যন্তরে বৃদ্ধি পাবে তখন অবশ্যই তার সাপেক্ষে যে অন্যান্য বস্তুগুলো আছে সে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপর আছে পদার্থের তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয় এবং তাপ অপসারণ করলে পদার্থ সংকুচিত হয়। তাহলে আমরা একটা লোহার দণ্ডকে যদি উত্তপ্ত করি, প্রথমে আমরা লোহার দণ্ডকে মেপে নিব। তাহলে আমরা সেই দৈর্ঘ্যকে বা এসকে এই ধরনের যদি একটা লোহার দণ্ডকে আমরা কি করি, উত্তপ্ত করি, প্রথমে আমরা লোহার দণ্ডের পরিমাপ করে নিব। সেটা যদি হয় তাহলে আমরা তাকে L0 দ্বারা প্রকাশ করব। যখন আমরা তাপ দিব তখন দেখা যাবে যে যদি L1 দ্বারা প্রকাশ করি তাহলে আমার দৈর্ঘ্য প্রসারণ সহ কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে নির্ধারিত প্রথমে একটা তাপমাত্রা থাকবে, এরপরে আরেকটা তাপমাত্রা থাকবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাবে তখন আমরা প্রথম শেষ দৈর্ঘ্য থেকে যখন আদি দৈর্ঘ্যটা বাদ দিব তাহলে আমরা বৃদ্ধিটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেই সূত্রটা হলো যে আলফা ইকুয়াল টু del L divided by L0 delta theta, অর্থাৎ θ2 মাইনাস θ1। তো del L টা কিভাবে বাইর করব, যেহেতু আদি দৈর্ঘ্য শেষ দৈর্ঘ্য থেকে তাপমাত্রা দেওয়ার পর শেষ দৈর্ঘ্য থেকে যখন আমি আদি দৈর্ঘ্যটা বাদ দিব তখন আমি বৃদ্ধিটা পেয়ে যাব। তাহলে আমরা আলফা ইকুয়াল টু del L divided by L0 delta theta। delta theta হলো তাপমাত্রার পার্থক্য, দ্বিতীয় তাপমাত্রা থেকে প্রথম তাপমাত্রা বাদ দিত, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগটা আমার বেড়ে যাবে। অর্থাৎ কোনো দণ্ডকে যখন আমরা উত্তপ্ত করব বা লোহার দণ্ডকে উত্তপ্ত করব তাহলে তার প্রথমে আদি দৈর্ঘ্য তাপমাত্রা দেওয়ার পর কতটুকু প্রসারিত হয়েছে, তাহলে পরবর্তী মাপ নিব। দ্বিতীয় মাপ থেকে যখন প্রথম মাপটা বাদ দিব তখন বৃদ্ধিটা বের হয়ে যাবে। তাকে আমরা আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্য দ্বারা ভাগ করলে দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে সেটা বের হবে। এরপর আছে ক্ষেত্রফল প্রসারণ, আলফা বিটা
পরবর্তী ক্ষেত্রফল প্রসারণকে আমরা বিটা দ্বারা প্রকাশ করে। তো ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আদি ক্ষেত্রফল থেকে যদি আমরা তাপমাত্রার পূর্বে যেই ক্ষেত্রফলটা পাবো সেটাকে আমরা a0 দ্বারা প্রকাশ করব। আর তাপমাত্রা দেওয়ার পর যেটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা ক্ষেত্রফল বৃদ্ধিটা পেয়ে যাব। এখানে একই সূত্র, যে আদি ক্ষেত্রফল কিন্তু তাপমাত্রার পার্থক্য ডেল্টা থিটা, অর্থাৎ তাপমাত্রার যে পার্থক্যটা আসবে সেটা আসবে। তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত যখন আমরা কি করব, একটা প্লেটের মতো কোনো লোহাকে নিব, তাহলে লোহার দৈর্ঘ্য প্রস্থ, লোহা হইতে পারে, তামা হইতে পারে, পিতল হইতে পারে, তার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কি করলাম, মেপে নিলাম। তারপর তার মধ্যে তাপমাত্রা দিলাম, যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, দেওয়ার পরে সে প্রসারিত হয়েছে। তাহলে নিশ্চয়ই আদি তাপমাত্রা ছিল কম, শেষ তাপমাত্রা ছিল বেশি, যার কারণে প্রসারণ হয়েছে। এই জন্য আমরা লিখছি del A divided by A0 delta theta, অর্থাৎ θ2 minus θ1। অনুরূপভাবে আমরা বলতে পারবো আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগের মধ্যে আলফা, এরপরে গেছে বিটা, তারপরে আসতেছে আমরা গামা। তাই এখানে হবে del B divided by d0 delta theta বা θ2 minus θ1। দিল আয়তন ধরন, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সে আদি আয়তন থেকে শেষ আয়তন থেকে আদি আয়তনটা বাদ দিলে আমরা আয়তন কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা বের করতে পারবো। তাহলে আয়তনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি বি। এই ক্ষেত্রে তরলে যখন কোনো আয়তন আমরা বের করব তখন সবসময় এই প্রতীকটা দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। তাহলে আমি তিনটা সূত্রের সাহায্যে যে কোনো এই সংক্রান্ত ক্ষেত্রফল দেখ, দৈর্ঘ্য দেখ আর আয়তন দেখ, এই সংক্রান্ত প্রসারণ সহগ বের করতে পারবো। বা কোনটা থেকে কোনটা কতটুকু বেশি সেটা আমরা কিভাবে নির্ধারণ করব। সেই ক্ষেত্রে মনে রাখবা যে গামা ইকুয়াল টু 3 আলফা আর বিটা ইকুয়াল টু টুয়াইস আলফা। এই সূত্রটা, অর্থাৎ আয়তন ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ হলো ক্ষেত্রফল প্রসারণের দৈর্ঘ্য প্রসারণের 3 গুণ, আর ক্ষেত্রফল প্রসারণ হলো দৈর্ঘ্য প্রসারণের 2 গুণ। তাহলে আমরা মোট চারটা সূত্র জানছি। এখানে আছে তিনটা, 1 2 3, আর এখানে আছে 4 5, আর সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল সেখানে জানলাম আমরা আরো তিনটা। তাহলে তিনটা আর এখানে আছে 5টা, মোট এই 8টা গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে পারবো। এবং উচ্চতর দক্ষতার পরিমাপের জন্য এই তিনটার মধ্যে দুইটার মধ্যে সম্পর্ক দেওয়া থাকবে সবচেয়ে বেশি। কারণ এই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করলে প্রথমত প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার 7 নম্বর আমরা কি করতে পারবো, সমস্যার সমাধান করে আমাদের লক্ষ্যবস্তুতে বুঝতে পারবো। আর হয়তো দুইটা থাকতে, দুইটা আছে, একটা হলো জ্ঞানমূলক আর একটা হলো অনুধাবনমূলক। তো আমি পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে এই 8টা সূত্র সঠিকভাবে শিখে যেন আমরা উপস্থাপন করতে পারি, গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এবং বইয়ের তোমাদের জন্য এসডাব্লিউ হিসেবে থাকবে, বইয়ের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো তোমরা বাসা বসে সমাপ্ত করবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার এখানে ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।